ব্যোমকেশের মাথায় নানা প্রকার জল্পনা কল্পনা ঘোরাঘুরি করিতে লাগিল। ঠিক সেই সময় দারোগা রমাপতিবাবু আসিয়া উপস্থিত হইলেন। রমাপতিবাবুর সহিত কর্ম সম্পর্কে আমাদের ঘনিষ্ঠতা না থাকলেও অল্প পরিচয় ছিল। কাজের লোক বলিয়া পুলিশ বিভাগে তার যথেষ্ট সুনাম আছে। আমাদেরই সমবয়স্ক ব্যক্তি, মজবুত চেহারা, অমায়িক বচনভঙ্গি এবং চোখের দৃষ্টি মর্মভেদী। ব্যোমকেশ সমাদরে তাহাকে বসাইল, বলিল, কাগজে দেখলাম আপনার এলাকার অভয় ঘোষাল খুন হয়েছে। রমাপতিবাবু চক্ষু কুঞ্চিত করিয়া বলিলেন, আপনি অভয় ঘোষালকে চিনতেন? ব্যোমকেশ বলিল, চিনতাম না, কাল সন্ধেবেলা পরিচয় হয়েছিল, আমরা তার বাড়িতে গিয়েছিলাম তার সঙ্গে দেখা করতে। তাই নাকি? দেখা করতে গিয়েছিলেন কেন? ব্যোমকেশ সহাস্যে মাথা নাড়িয়া বলিল, আগে আপনি খবর বলুন, তারপর আমি বলিব। রমাপতিবাবু খানিক ইতস্তত করিয়া বলিলেন, আচ্ছা, আমি আগে বলছি। অভয় ঘোষালের ওপর অনেক দিন থেকেই পুলিশের নজর ছিল। লোকটা ভদ্রতার মুখোশ পরে বেড়াতো, কিন্তু এত বড় শয়তান খুব কমই দেখা যায়। কত ভদ্রঘরের মেয়ের সর্বনাশ করেছে তার ঠিক ঠিকানা নেই। নিজের স্ত্রী ছিল, হঠাৎ তার অপঘাতে মৃত্যু হয়। তারপর এক ভদ্রলোকের স্ত্রীকে নিয়ে উধাও হয়েছিল। ভদ্রলোক স্ত্রীকে ডিভোর্স করেন। তখন স্ত্রী লোকটি বোধহয় অভয়কে বিয়ে করবার জন্য বায়না ধরেছিল। অভয় তাকে বিষ খাইয়ে মারে। অভয় ঘোষালকে পুলিশ অ্যারেস্ট করল। মামলা কোর্টে উঠল, কিন্তু মামলা টিকল না। অভয়ের অপরাধ পাকাপাকি প্রমাণিত হলো না। 302 ধারায় মামলা, হয় এসপার নয় ওসপার। অভয় ঘোষাল ছাড়া পেয়ে গেল। এই হলো অভয় ঘোষালের ইতিহাস। কলকাতা শহরে অন্তত 10 জন লোক এমন আছে যারা তাকে খুন করতে পারলে খুশি হয়। কাল রাত্রে আন্দাজ 12টার সময় অভয়ের বাড়ির চাকরানী থানায় এসে খবর দেয় যে অভয় খুন হয়েছে। আমি তখন থানায় ছিলাম না। খবর পেয়ে তদন্ত করতে গেলাম। অভয় ঘোষালের আর্থিক অবস্থা এখন পড়ে গেছে। বাড়িতে একলাই থাকে, কেবল একটা কম বয়সী চাকরানী দেখাশোনা করে। এই চাকরানীটাই থানায় খবর দিতে এসেছিল। গিয়ে দেখলাম অভয় দোতলার ঘরের বিছানায় পাশ ফিরে শুয়ে আছে। তার পিঠের বাঁ দিকে গুণছুঁচের মতো একটা শলা বিঁধে আছে। চাকরানীকে সওয়াল করে জানা গেল যে অভয় রাত্রি 9টার সময় খাওয়া দাওয়া করে শুতে গিয়েছিল। চাকরানী বাড়ির কাজ কর্ম সেরে নিজে খেয়ে দৌড় জানলা বন্ধ করে অভয়ের ঘরে গিয়ে দেখল ইতিমধ্যে কেউ এসে অভয়কে খুন করে চলে গেছে। আমরা চাকরানীটাকে আটক করে রেখেছি, কিন্তু সে বোধহয় খুন করেনি। কে খুন করেছে তাও জানা যাচ্ছে না। অভয়ের সঙ্গে যাদের শত্রুতা ছিল, মামলায় যারা অভয়ের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল, তাদের সকলের অ্যালিবাই যাচাই করে দেখেছি, তারা কেউ নয় বলেই মনে হয়। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। এখন আপনি কি জানেন বলুন? ব্যোমকেশ বলিল, আমি যে কিছু জানি তা আপনি জানলেন কি করে? রমাপতিবাবু পকেট হইতে একটি কাগজ বাহির করিয়া ব্যোমকেশের দিকে বাড়াইয়া দিলেন। এই কাগজের টুকরোটা নিচের তলায় অভয়ের বসার ঘরে টেবিলের ওপর রাখা ছিল। গলা বাড়াইয়া দেখিলাম কাগজের উপর পেন্সিল দিয়ে হিজিবিজি কাটা। তার উপর লেখা আছে, ব্যোমকেশ বক্সী, শিশু পাল। মনে পড়িয়া গেল কাল রাত্রে অভয় ঘোষাল আমাদের সামনে বসিয়া হিজিবিজি কাটিতেছিল। রমাপতিবাবু বলিলেন, আপনার নাম দেখে মনে হলো আপনি হয়তো কিছু জানেন, তাই এলাম। ব্যোমকেশ বলল, ঠিক, এবার আমি যা জানি তাই বলছি, শুনুন। ব্যোমকেশ কাল সকালে ডাক্তার রক্ষিতের আগমন হইতে আরম্ভ করিয়া সমস্ত ঘটনা আনুপূর্বিক বর্ণনা করিল। রমাপতিবাবু গাঢ় মনোযোগ দিয়া শুনিলেন। ব্যোমকেশ কাহিনী শেষ করিলে তিনি দ্বিধাগ্রস্ত মুখে বলিলেন, সন্দেহজনক বটে, কিন্তু বিশু পালের কোনো মোটিভ তো পাচ্ছি না। তার উপর লোকটা পঙ্গু। আপনার কি মনে হয়? ব্যোমকেশ বলিল, আমি এখনো ঠিক বুঝতে পারছি না। কটার সময় মৃত্যু হয়েছে জানেন কি? পুলিশ সার্জন বললেন, রাত্রি 9টার পর থেকে 12টার আগে
এই সময়ের মধ্যে। ব্যোমকেশ একটু চিন্তা করিয়া বলিল, আমার মনে হয় বিশুপাল সত্যি পঙ্গু কিনা তা ভালো করে যাচাই করে দেখা উচিত। রমাপতিবাবু বলিলেন, তা বটে, আর কেউ যখন পাওয়া যাচ্ছে না তখন বিশুপালকেই নেড়ে চেড়ে দেখা যাক। আপনার ফোন আছে, আমাকে একবার ব্যবহার করতে দেবেন? নিশ্চয়ই, আসুন। ব্যোমকেশ তাকে পাশের ঘরে লইয়া গেল। কিছুক্ষণ পর রমাপতিবাবু ফিরিয়া আসিয়া বলিলেন, পুলিশ সার্জেন্টকে বিশুপালের বাড়িতে যেতে বলেছিলাম। আমি যাচ্ছি, আপনারাও আসবেন? বেশ তো, চলুন না। আমরা 5 মিনিটের মধ্যে প্রস্তুত হইয়া রমাপতিবাবুর সঙ্গে বাহির হইলাম। বিশুপালের বাড়ির সামনে ঈষৎ চাঞ্চল্যের সৃষ্টি হইয়াছে। পুলিশ সার্জেন্ট বাড়ির দ্বারের কাছে পুলিশ ছাপ মারা গাড়িতে বসিয়া আছেন। রাস্তায় ভিড় জমিয়াছে। ডাক্তার রক্ষিত দ্বারের কাছে উৎকণ্ঠিতভাবে দাঁড়াইয়া আছেন। আমরা উপস্থিত হইলে সার্জেন্ট সুশীলবাবু গাড়ি হইতে নামিলেন। ডাক্তার রক্ষিত আমাদের দিকে আগাইয়া আসিয়া বলিলেন, ব্যোমকেশবাবু, কি হয়েছে? ব্যোমকেশ দুই পক্ষের পরিচয় করাইয়া দিল। রমাপতিবাবু ডাক্তার রক্ষিতকে বলিলেন, পুলিশের ডাক্তার বিশুপালকে পরীক্ষা করতে চান, আপনার আপত্তি আছে? ডাক্তার রক্ষিত ক্ষণেক অবাক হইয়া রহিলেন। তারপর বলিলেন, আপত্তি? বিন্দুমাত্র না। কিন্তু কেন, কি হয়েছে? রমাপতিবাবু বললেন, অভয় ঘোষাল নামে এক ব্যক্তিকে কাল রাত্রে কেউ খুন করেছে। ডাক্তার রক্ষিত প্রতিধ্বনি করিলেন, অভয় ঘোষালকে খুন করেছে? ও, বুঝেছি, আপনাদের সন্দেহ বিশুবাবু অভয় ঘোষালকে খুন করেছেন। তার মুখে একটু শুষ্ক হাসি দেখা দিল। অর্থাৎ বিশুবাবুর পক্ষাঘাত সত্যিকারের পক্ষাঘাত নয়, ভান মাত্র। বেশ তো, আসুন, পরীক্ষা করে দেখুন। আমরা সিঁড়ি দিয়ে উপরে চলিলাম। দ্বিতলে সেরেস্তা বসিয়াছে, ত্রিতলে সিঁড়ির মুখে গোর্খা সমাসীন। তাকে আশ্বস্ত করিয়া ডাক্তার রক্ষিত বন্ধ দরজায় টোকা দিলেন। দরজা অল্প খুলিয়া বিশুপালের স্ত্রী ভয়ার্ত চোখে চাহিলেন। সমস্ত প্রক্রিয়াই কাল সন্ধ্যের মতো। বিশুপালের স্ত্রী পাশের ঘরে চলিয়া গেলেই আমরা 5 জন ঘরে প্রবেশ করিলাম। ডাক্তার রক্ষিত আলো জ্বালিয়া দিলেন। বিছানায় বিশুপাল বালাপোষ জড়াইয়া শুইয়া আছেন। কলহ শীর্ণ কণ্ঠে বলিয়া উঠিলেন, কি চাই ডাক্তার, এত লোক কেন? ডাক্তার রক্ষিত তার শয্যা পার্শ্বে নত হইয়া বলিলেন, পুলিশের পক্ষ থেকে ডাক্তার এসেছেন, আপনাকে পরীক্ষা করতে চান। বিশুপালের কণ্ঠস্বর আরো তীক্ষ্ণ হইয়া উঠিল। কেন? পুলিশের ডাক্তার আমাকে পরীক্ষা করতে চায় কেন? ডাক্তার রক্ষিত ধীর স্বরে কহিলেন, অভয় ঘোষাল খুন হয়েছে, তাই। বিশুপালের ঊর্ধ্বাঙ্গ ধরফর করিয়া উঠিল। কে খুন হয়েছে? কি বললে তুমি ডাক্তার? ডাক্তার আবার বলিলেন, অভয় ঘোষাল খুন হয়েছে। বিশুপালের মুখে পরিত্রাণের আলো ক্ষণিক ফুটিয়া উঠিয়াই মুখ আবার অন্ধকার হইয়া গেল। তিনি ধীর স্বরে বলিলেন, অভয় ঘোষাল খুন হয়েছে, কিন্তু আমি যে তাকে 30,000 টাকা ধার দিয়েছি, সুদে আসলে 33,000 দাঁড়িয়েছে। আমার টাকার কি হবে? ডাক্তার নীরস কণ্ঠে বলিলেন, টাকার কথা পরে ভাববেন। এখন এরা এসেছেন যাচাই করতে সত্যি সত্যি আপনার পক্ষাঘাত হয়েছে কিনা। তার মানে? বিশুপাল তীব্র চক্ষু ফিরাইয়া আমাদের পানে চাহিলেন। রমাপতিবাবু খাটের ধারে আগাইয়া গেলেন। শান্তভাবে বলিলেন, দেখুন, আমাদের কোনো মতলব নেই। আমাদের ডাক্তার কেবল আপনাকে পরীক্ষা করে দেখতে চান। আপনার আপত্তি আছে কি? আপত্তি? কিসের আপত্তি? পুলিশের ডাক্তার আমার রোগ সারিয়ে দিতে পারবে? সুশীলবাবু বললেন, তা চেষ্টা করে দেখতে পারি। আরো কিছুক্ষণ সওয়াল জবাবের পর বিশুপাল রাজি হইলেন। সুশীলবাবু তার অঙ্গ হইতে বালাপোষ সরাইয়া পরীক্ষা আরম্ভ করিলেন। বিশুপালের পা দুটি পক্ষাঘাতে অবশ, ঊর্ধ্বাঙ্গ সচল আছে। সুশীলবাবু পায়ে সূঁচ ফুটাইয়া দেখিলেন, কোনো সাড়া পাইলেন না। তারপর আরো অনেকভাবে পরীক্ষা করিলেন। নাড়ি দেখিলেন, রক্তচাপ পরীক্ষা করিলেন,
ডাক্তার রক্ষিতকেও নানা প্রকার প্রশ্ন করিলেন। শেষে দীর্ঘশ্বাস ফেলিয়া বিশুপালের গায়ে বালাপোষ মুড়িয়া দিলেন। তাহার পরীক্ষাকালে একসময় আমার দৃষ্টি অন্দরের দিকে সঞ্চালিত হইয়াছিল। দেখিলাম বিশুবাবুর স্ত্রী দরজা একটু ফাঁক করিয়া নিষ্পলক চোখে স্বামীর দিকে তাকিয়ে আছেন। তাহার উদ্বেগ যেন স্বাভাবিক উদ্বেগ নয়, একটা বিকৃত ভয়ার্ত উত্তেজনা। সুশীলবাবু বলিলেন, দেখা হয়েছে, চলুন যাওয়া যাক। আমরা দ্বারের দিকে ফিরলাম। পেছন হইতে বিশুপালের গলা আসিল, কেমন দেখলেন? সারবে রোগ? সুশীলবাবু একটু অপ্রস্তুত ভাবে বলিলেন, সারতে পারে। আপনার ডাক্তারবাবু ভালোই চিকিৎসা করছেন। আচ্ছা, নমস্কার। পুলিশের গাড়িতে বাসায় ফিরিবার পথে ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, তাহলে রোগটা যথার্থই, অভিনয় নয়? সুশীলবাবু বলিলেন, না, অভিনয় নয়। সারাদিন একভাবেই কাটল। তারপর বিকেলবেলা হঠাৎ ব্যোমকেশ পাশের ঘরে গিয়ে কাকে যেন ফোন করিতেছে। তখন জিজ্ঞাসা করিলাম, কাকে ফোন করলে? ডাক্তার অসীম সেনকে। ডাক্তার অসীম সেনের সঙ্গে আমাদের পূর্ব পরিচয় ছিল। ব্যোমকেশ এক চুমুকে চা গলদকরণ করিয়া বলিল, চলো বেরোনো যাক। কোথায়? বিশুপালের বাড়ি। বিশুপালের বাড়িতে কেরানিরা দিনের কাজ শেষ করিয়া সিঁড়ি দিয়া নামিতেছে। ডাক্তার রক্ষিত রোগী দেখবার ঘরে টেবিলের উপর পা তুলিয়া দিয়া সিগারেট টানিতেছিলেন। আমাদের দেখিয়া তড়িতে পা নামাইলেন। ব্যোমকেশ বলিল, আপনার রোগী নেই দেখছি। একবার ওপরে চলুন, আপনার সামনে বিশুবাবুকে দুটো কথা বলবো। ডাক্তার সপ্রশ্ন নেত্রে ব্যোমকেশের পানে চাহিলেন। তারপর বিনা বাক্যে আমাদের উপরে লইয়া চলিলেন। গোর্খা অন্তর্হিত হইয়াছে। বিশুবাবুর ঘরের দ্বার খোলা। আমরা প্রবেশ করিলাম। আজ আর আলো জ্বালিবার প্রয়োজন হইল না। খোলা জানলা দিয়ে পর্যাপ্ত আলো আসিতেছে। বিশুপালের অপঘাত মৃত্যু ভয় কাটিয়াছে। তিনি পিঠের নিচে কয়েকটা বালিশ দিয়া শয্যায় অর্ধশয়নে ছিলেন। আমাদের পদশব্দে চকিতে ঘাড় ফিরাইলেন। ব্যোমকেশ শয্যার পাশে গিয়া কিছুক্ষণ বিশুপালের মুখের পানে চাহিয়া রহিল। তারপর ধীরে ধীরে বলিল, খুব খেলা দেখালেন আপনি। বিশুপালের চক্ষু দুটি প্যাঁচার চোখের মতো ব্যোমকেশের পানে চাহিয়া রহিল। ব্যোমকেশ দাঁতে দাঁত চাপিয়া বলিল, ডাক্তারকে দলে টেনেছিলেন, তার কারণ ডাক্তার না হলে আপনার কার্যসিদ্ধি হতো না। কিন্তু আমাকে দলে টানলেন কেন? আমি আপনার পক্ষে সাক্ষী দেব এই জন্য? ডাক্তার এতক্ষণ আমাদের পিছনে ছিলেন, এখন লাফাইয়া সামনে আসিলেন। উগ্রকণ্ঠে বলিলেন, এসব কি বলছেন আপনি? আমার নামে কি বদনাম দিচ্ছেন? খোঁচা খাওয়া বাঘের মতো ব্যোমকেশ তাহার দিকে ফিরিল। ডাক্তার, ব্রোকের নামে কোনো ওষুধের নাম শুনেছ? ডাক্তার ফুটা বেলুনের মতো চুপসিয়ে গেলেন। ব্যোমকেশ আরো কিছুক্ষণ তাহার পানে আরক্ত নেত্রে চাহিয়া থাকিয়া বিশুপালের দিকে ফিরিলেন। পকেট থেকে 100 টাকার নোট বাহির করিয়া বিছানার উপর ফেলিয়া দিয়ে বলিলেন, এই নিন আপনার টাকা। আমি আপনাদের দুজনকে ফাঁসি কাঠে তুলতে পারি, এই কথাটা ভুলে যাবেন না। আপনাকে 2 দিন হাজতে রাখলেই পক্ষাঘাতের প্রকৃত স্বরূপ বেরিয়ে পড়বে। বিশুপাল প্রায় কাঁদিয়া উঠিলেন। ব্যোমকেশ বাবু, দয়া করুন, আমি যা করেছি প্রাণের দায়ে করেছি, নিজের প্রাণ বাঁচাবার জন্য করেছি। ব্যোমকেশ বলিল, এক শর্তে দয়া করতে পারি, আপনাকে 1 লক্ষ টাকা প্রতিরক্ষা তহবিলে দান করতে হবে। রাজি আছেন? বিশুপাল শীর্ণ কণ্ঠে কহিলেন, 1 লক্ষ টাকা? হ্যাঁ, 1 লক্ষ টাকা, 1 পয়সাও কম নয়। কাল সকালে আপনি রিজার্ভ ব্যাংকে 1 লক্ষ টাকা জমা দিয়ে আমার কাছে পাঠিয়ে দেবেন। যদি টাকাটা না দেন, আচ্ছা আচ্ছা দেব 1 লক্ষ টাকা। মনে থাকে যেন, কাল বেলা 12টা পর্যন্ত আমি রিজার্ভ ব্যাংকের রসিদ দেখবার জন্য অপেক্ষা করব। চলো অজিত। বাড়িতে ফিরিয়া আর এক দফা চা পান করিতে করিতে ভাবিতেছিলাম,
প্রতিরক্ষা তহবিলে 1 লক্ষ টাকা চাঁদা খুবই আনন্দের কথা, কিন্তু ব্যোমকেশ দুটি খুনিকে হাতে পাইয়া ছাড়িয়া দিল কেন? ব্যোমকেশ বোধহয় আমার মুখ দেখিয়া মনের কথা বুঝিতে পারিয়াছিল। বলিল, বিশুপালকে ছেড়ে না দিয়ে উপায় ছিল না। মোকদ্দমা কোর্টে উঠলে সে ছাড়া পেয়ে যেত। হত্যার মোটিভ কেউ বিশ্বাস করত না। বলিলাম, কিন্তু মোটিভটা তো খাঁটি। বিশুপালের দিক থেকে খাঁটি, কিন্তু সত্যি নিজের প্রাণ বাঁচাবার জন্য অভয় ঘোষালকে খুন করেছিল। কিন্তু জুরি বিশ্বাস করতো না, হেসে উড়িয়ে দিত। আচ্ছা, আরেকটা কথা বলি, আত্মরক্ষার জন্য নরহত্যা করলে দোষ নেই, আইনে এ কথা বলে? তাহলে বিশুপাল অভয় ঘোষালকে খুন করে কি দোষ করেছে? আত্মরক্ষার জন্য নরহত্যার অধিকার মানুষের আছে, কিন্তু 3 মাস ধরে ষড়যন্ত্র করে নরহত্যা করলে আইন তা স্বীকার করবে না। বিশুপাল তা জানতো বলেই এত সাবধানে আট ঘাট বেঁধে কাজে নেমেছিল। ব্যাপার বুঝলাম, তবু তুমি সব পরিষ্কার করে বলো। ব্যোমকেশ তখন বলিতে আরম্ভ করিল, অভয় ঘোষালকে কাল আমরা দেখেছিলাম। মুখে হাসি লেগেছিল, কিন্তু চোখে জল্লাদের নিষ্ঠুরতা। লোকটা সত্যিকারের খুনি। ওর সম্বন্ধে আমরা যা শুনেছি তা এক বর্ণ মিথ্যে নয়। বিশুপাল 20টি কথায় ভুলে অভয় ঘোষালকে 30,000 টাকা ধার দিয়েছিল। তারপর যখন তার শোধ করার পালা এলো, তখন তার অভয় ঘোষালের আর দেখা নেই। কে কার টাকা ধারে? বিশুপাল তখন অভয় ঘোষালকে পুরোপুরি চিনত না। সে একদিন তার বাড়িতে গিয়ে তার 14 পুরুষান্ত করল। অভয় ঘোষাল একটি কথাও বলল না, কেবল তার পানে চেয়ে রইল। সেই চাউনি দেখে বিশুপাল ভয় পেয়ে গেল। সে বুঝতে পারল অভয় ঘোষাল কি ধাতুর লোক। সে আগেও খুন করেছে, এবারেও তাকে খুন করবে। বিশুপালও কম নয়। সে যখন পাকাপাকি বুঝল যে অভয় ঘোষাল তাকে খুন না করে ছাড়বে না, তখন সে ঠিক করলো অভয় ঘোষালকে সে আগে খুন করবে। তার টাকা মারা যাবার ভয় নেই, কারণ অভয় ঘোষালের একটা বাড়ি আছে, সেটা ক্রোক করে তার টাকা আদায় করা যাবে। খুন করার ব্যাপারে বিশুপালের একটা সুবিধেই ছিল, সে জানতো যে অভয় ঘোষাল তাকে খুন করতে চায়, কিন্তু বিশুপাল যে অভয় ঘোষালকে খুন করতে চায় এ কথা অভয় ঘোষাল জানতো না, তাই সে সাবধান হয়নি। বিশুপালের নিচের তলার ভাড়াটে ছিলেন ডাক্তার সুরেশ রক্ষিত। বোঝা যায় তার বিশেষ প্র্যাকটিস নেই, সে বাড়ি ভাড়া ঠিকমতো দিতে পারে না। বিশুপাল তাকে ডেকে তার নিজের প্ল্যান বলল। ডাক্তারের গলার ফাঁস, সে রাজি হলো। আজকাল ডাক্তারি শাস্ত্রের অনেক উন্নতি হয়েছে। প্রোকেন জাতীয় এক রকমের ওষুধ বেরিয়েছে, মেরুদণ্ডের স্থান বিশেষে ইঞ্জেকশন দিলে শরীরের কোনো কোনো অংশ অসাড় হয়ে যায়, তখন শরীরের সেই অংশে স্বাচ্ছন্দ্যে অপারেশন করা যায়, রোগীর ব্যথা অনুভব হয় না। এই প্রোকেন জাতীয় ওষুধের ফল 5-6 ঘন্টা থাকে, তারপর আর থাকে না। কিন্তু সে খবর বাইরের লোক জানল না, কেবল বিশুপাল, তার স্ত্রী এবং ডাক্তার জানে। কেরানিরা দোতলায় আসে, তারা জানতে পারে মালিকের পক্ষাঘাত হয়েছে। সেরেস্তাদার ঘরে ঢুকতে পারে না, দোরের কাছে এসে দেখে যায় মালিক বিছানায় পড়ে আছে। কারুর অবিশ্বাস হয় না, অবিশ্বাসের কারণও নেই। কিন্তু বিশুপাল ঝানু লোক, সে কাঁচা কাজ করবে না। নিরপেক্ষ নির্লিপ্ত সাক্ষী চাই, এমন সাক্ষী যাদের কথা কেউ অবিশ্বাস করবে না। কাল সকালে সে ডাক্তারকে দিয়ে আমাকে ডেকে পাঠালো। আমি যেতে রাজি হলাম। ডাক্তার ফিরে গিয়ে বিশুপালের শিরদাঁড়ার মধ্যে প্রোকেন ইঞ্জেকশন দিয়ে দিল। তারপর আমাদের সামনে চাদর গায়ে দিয়ে শুয়ে রইল। সন্ধ্যে 7টার মধ্যে আমরা বেরিয়ে পড়ার পর বিশুপালের শরীরের জড়ত্ব কাটতে লাগলো। সে চাঙ্গা হয়ে উঠল। রাত্রি 8টার সময় গোর্খা চলে যায়, দ্বিতীয় গোর্খা আসে রাত্রি 10টার সময়। বিশুপাল আন্দাজ 9টার সময় বাড়ি থেকে বেরুলো। বোধ হয় র্যাপার মুড়ি দিয়ে বেরিয়েছিল। হাতে ছিল গুণছুঁচের মতো একটা অস্ত্র। গত 3 মাস সে অভয় ঘোষালের চাল চলন সম্বন্ধে খোঁজ খবর নিয়ে রেখেছিল।
বাড়িতে একটা ঝি ছাড়া আর কেউ থাকে না। অভয় ঘোষাল 9টার সময় খাওয়া দাওয়া সেরে শুতে যায়। সদর দরজা ভেজানো থাকে। চাকরানী বোধহয় 10টার পর রান্নাঘরের কাজকর্ম সেরে সদর দরজা বন্ধ করে দেয়। সুতরাং বিশুপালের কোনো অসুবিধাই হলো না। অভয় ঘোষালকে খুন করে সে 10টার আগেই নিজের বাড়িতে ফিরে এলো। কেউ জানতে পারল না। আজ ভোরবেলা বিশুপাল আর একটা ইঞ্জেকশন নিল। সাবধানের মার নেই। তারপর পুলিশের ডাক্তার নিয়ে আমরা গেলাম। পুলিশের ডাক্তার পরীক্ষা করে দেখলেন পক্ষাঘাতী বটে। আমার মনটা গোড়া থেকেই খুঁতখুত করছিল। একটা সুদখোর মহাজন কেবল আমাকে তার দুঃখের কাহিনী শোনানোর জন্য 100 টাকা খরচ করবে? ওইখানেই বিশুপাল একটু ভুল করে ফেলেছিল। তারপর আজ সকালে যখন কাগজে অভয় ঘোষালের মৃত্যু সংবাদ পড়লাম, তখন আর সন্দেহই রইল না, বিশুপালই অভয় ঘোষালের মৃত্যু ঘটিয়েছে। আসল কারসাজিটা আমার সামনেই ভেসে উঠল। ডাক্তারি শাস্ত্র জ্ঞান থাকলে অনেক আগেই বুঝতে পারতাম বিশুপালের পক্ষাঘাত সত্যিকারের পক্ষাঘাত নয়, পক্ষাঘাতের অস্থায়ী বিকল্প। ডাক্তারি প্রক্রিয়ার দ্বারা তৈরি করা হয়েছে। ডাক্তার অসীম সেনকে ফোন করলাম। তিনি প্রবীণ ডাক্তার, এক কথায় বুঝিয়ে দিলেন। আমার দুঃখ এই যে বিশুপালের সঙ্গে সঙ্গে ডাক্তার রক্ষিত ছাড়া পেয়ে গেল। ডাক্তার হয়ে সে যে কাজ করেছে তা ক্ষমারও অযোগ্য। যাই হোক, প্রতিরক্ষা তহবিলে 1 লক্ষ টাকাই বা মন্দ কি? আমার আজকের গল্প পাঠ দুষ্ট চক্র এখানেই শেষ হলো। বন্ধুরা, তোমরা এতক্ষণ ধরে আমার গল্প পাঠ শোনার জন্য তোমাদের সকলকে জানাই আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও এক রাশ ভালোবাসা।